নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশিকে অনেকেই হালকা ভাবে, কিন্তু শাস্ত্র তার ভেতরে এমন এক অস্থিরতা দেখায় যা সহজে চোখে পড়ে না। আজ বুঝে নেব তার আসল দুর্বলতা কি, কেন সে বারবার নিজেকেই প্রশ্ন করে, আর কোন জায়গায় তার মন সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সেই উত্তর শুধু রাশিতে নয়, মানুষের ভেতরের দ্বৈততায় লুকিয়ে আছে। মিথুনের দুর্বলতা বুঝতে হলে আগে তার চরিত্রের সবচেয়ে চেনা দিকটাকে ধরতে হয়। সে এক জায়গায় থেমে থাকতে পারে না। এই রাশির মানুষ কথা বলতে ভালোবাসে, জানতে ভালোবাসে, আর চারপাশের জগৎকে একসঙ্গে অনেক দৃষ্টিতে দেখতে চায়। বাইরে থেকে এটা শক্তি মনে হয়, কিন্তু শাস্ত্রের ভাষায় এই গতিশীলতার ভেতরেই লুকিয়ে থাকে বিচ্ছিন্নতা। কারণ মিথুন অনেক কিছু ধরতে চাইলেও সবকিছু একসঙ্গে ধরে রাখতে পারে না। তার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় চলে যায়, আর সেই চলাচল যত দ্রুত হয়, গভীরতা তত কমে যায়। এই কারণেই মিথুনের সবচেয়ে বড় দুর্বলতা হলো স্থিরতা ধরে রাখার অসুবিধা। সে কাউকে দ্রুত বুঝতে পারে, কিন্তু অনেক সময় গভীরে যেতে ভয় পায়, কারণ গভীরে গেলে একটা সিদ্ধান্ত নিতে হয়, আর সিদ্ধান্ত মানেই অন্য সব সম্ভাবনাকে কিছুটা ছেড়ে দেওয়া। মিথুনের মন সেই ছেড়ে দেওয়াকে সহজে মানতে চায় না। তাই সে বারবার ভাবতে থাকে, আবার নতুন করে দেখে, আবার দিক বদলায়। এতে তার মধ্যে বুদ্ধির ঝিলিক থাকে, কিন্তু ভেতরের নিশ্চয়তা কমে যায়। শাস্ত্র বলে মিথুনের শক্তি আর ভাষা, তার দ্রুতবোধ আর তার মানিয়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু দুর্বলতা আসে তখনই যখন ভাষা অনুভূতির জায়গা দখল করে নেয়। সে অনেক কিছু সুন্দরভাবে বলতে পারে, কিন্তু সবসময় একই জায়গায় থেকে অনুভব করতে পারে না। কাছের মানুষ তখন ভাবে সে কি সত্যি আছে, নাকি শুধু কথা বলছে। এই প্রশ্নই মিথুনকে সবচেয়ে বেশি আঘাত করে, কারণ বাহিরে যতই হালকা মনে হোক, ভেতরে সে খুব সহজেই অস্থির হয়ে পড়ে। আর এখানেই আরেকটা গভীর কথা আছে। মিথুনের দুর্বলতা কেবল ছড়িয়ে পড়া নয়, ছড়িয়ে পড়ার ভেতরে নিজেকে হারিয়ে ফেলা। সে যখন একসঙ্গে অনেক দরজা খুলতে চায়, তখন কোনো দরজা দিয়ে নিজে ঢুকবে সেটা ভুলে যায়। তাই তার জীবনে আ সবচেয়ে বড় পরীক্ষা হলো মনকে এক জায়গায় ধরে রাখা। সেই জায়গায় সে যতটা স্থির হতে পারে, ততটাই শক্তিশালী হয়। আর মিথুনের ভেতরের অস্থিরতা শুধু সিদ্ধান্তের নয়, সম্পর্কেরও ধরা পড়ে। সে মানুষকে সহজে কাছে টেনে নেয়, আবার কিছুক্ষণ পরই দূরত্ব খুঁজতে থাকে। এই দোলাচল অনেক সময় অন্যদের কাছে অমার্জিত বা অনিশ্চিত মনে হয়, কিন্তু আসলে এটা মিথুনের ভেতরের এক ধরনের আত্মরক্ষা। সে ভয় পায় যদি খুব বেশি জড়িয়ে পড়ে, তাহলে নিজের স্বাধীনতা হারাবে, আর স্বাধীনতা হারানোর ভয়ই অনেক সময় তার দুর্বলতার মূল জায়গা হয়ে দাঁড়ায়। শাস্ত্রের চোখে মিথুনের এই স্বভাবকে দেখা হয় এমন এক মানসিক দ্বন্দ্ব হিসেবে, যেখানে মন সবসময় দুদিকে টান খায়। একদিকে সে চায় সঙ্গ, অন্যদিকে চায় বাতাস। একদিকে সে চায় কেউ তাকে বুঝুক, অন্যদিকে বুঝে ফেললে যেন তার রহস্য কমে যায়। এই ভয়ও কাজ করে। তাই মিথুন অনেক সময় সম্পর্কের শুরুতে খুব উষ্ণ, খুব প্রাণবন্ত, খুব কাছের মনে হয়। কিন্তু যখন সম্পর্ক ধীরে, ধীরে গভীরতার দিকে যায়, তখন তার ভেতরে একটা নীরব অস্বস্তি তৈরি হয়। সে তখন ভাবতে থাকে, আমি কি যথেষ্ট ভালো? নাকি আমি আটকে যাচ্ছি? আমি কি ভুল মানুষের দিকে এগোচ্ছি? এই প্রশ্নগুলো মিথুনের মাথায় আসা মানে সে খারাপ মানুষ তা নয়, বরং তার মন খুব বেশি সক্রিয়। আর সেই সক্রিয়তা তাকে শান্তভাবে বাঁচতে দেয় না। সম্পর্কের ভেতরে সে মনোযোগ চায়, কিন্তু একই সঙ্গে মানসিক স্বাধীনতাও চায়। এই ২ চাহিদা একসঙ্গে না পেলে সে অস্থির হয়ে ওঠে। তখন আ কথায় তীক্ষ্ণতা আসে, আচরণে হঠাৎ পরিবর্তন আসে, আর কাছের মানুষ অবাক হয়ে যায়। এতক্ষণ যে মানুষটা হাসছিল, সে হঠাৎ এত চুপ কেন? এই জায়গাতেই মিথুনের আসল দুর্বলতা প্রকাশ পায়। সে ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসাকে একরকম স্থায়ী রূপ দিতে কষ্ট পায়। তার মন চলাচল নদীর মতো বাঁধ মানতে চায় না। তার শাস্ত্র বলে আ সে রাশি নিজের চলনকে বোঝে না। সে নিজের শক্তিকেই দুর্বলতায় বদলে ফেলে।
মিথুনের জন্য তাই প্রথম শিক্ষা হলো সম্পর্কের মধ্যে থাকতে হলে শুধু মুগ্ধ হলেই হয় না, ধরে রাখতেও জানতে হয়। মিথুনের আরেকটা গভীর দুর্বলতা হলো কথা আর মনের দূরত্ব। সে কথা বলতে জানে বলেই অনেক সময় মনে হয় তার ভেতরে কোনো জটিলতা নেই, কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। যে মানুষ কথার উপরে বেশি ভরসা করে তার অনুভূতির জগৎ কখনো কখনো আড়ালে থেকে যায়। মিথুন সেই আড়ালটা খুব দক্ষতার সঙ্গে ঢেকে রাখতে পারে। সে হাসে, ব্যাখ্যা করে, যুক্তি দেয়, পরিস্থিতিকে হালকা করে তোলে। কিন্তু তার ভেতরের সত্যটা সবসময় সেই হাসির মধ্যে থাকে না। এই কারণে মিথুনের দুর্বলতা অনেক সময় অন্যদের কাছে ধরা পড়ে না। মানুষ ভাবে সে তো সব ঠিকই বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো ক্লান্ত, দ্বিধাগ্রস্ত কিংবা নিজের কথাতেই আটকে গেছে। কারণ মিথুনের মন এত দ্রুত চলে যে একদিন সে সেটা সত্যি ভাবে, পরদিন সেটাকেই প্রশ্ন করতে পারে। এই প্রশ্ন করার ক্ষমতা বুদ্ধির লক্ষণ, কিন্তু অতিরিক্ত হলে তা আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তখন তার নিজের কথার উপরও বিশ্বাস কমে যায়। শাস্ত্রের দৃষ্টিতে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বায়ু উপাদানের রাশিগুলোর মধ্যে মিথুন এমন এক রাশি যার চিন্তা সবসময় চলমান। চলমান চিন্তা যদি শৃঙ্খলা না পায় তাহলে সে নিজের ভেতরেই গোলমাল তৈরি করে। মিথুন একসঙ্গে অনেক দিক দেখে, কিন্তু একটা দিককে শেষ পর্যন্ত বেছে নেওয়ার তার জন্য কঠিন। তাই সে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিয়েও শান্তি পায় না, কারণ তার মাথায় তখন অন্য সম্ভাবনা কাজ করতে থাকে। এই মানসিক অবস্থা তার জীবনের অনেক জায়গায় প্রভাব ফেলে। কাজের মধ্যে সে দ্রুত শিখে ফেলে, কিন্তু একঘেয়ে দায়িত্বে ফেঁসে যায়। ভালোবাসায় সে আকর্ষণ তৈরি করে, কিন্তু স্থিরতা ধরে রাখতে কষ্ট হয়। বন্ধুত্বে সে প্রাণবন্ত, কিন্তু ব্যক্তিগত গভীরতায় গিয়ে চুপ হয়ে যায়। এভাবেই কথার মানুষ হয়েও সে নিজের ভেতরের কথা ঠিকমতো বলতে পারে না। আর সেটাই তার অন্যতম আসল দুর্বলতা। মিথুনের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো নিজের অনুভূতিকে শোনানো। শুধু নিজের যুক্তিকে নয়। যখন সে এটা শিখে ফেলে তখন তার অনেক জট খুলে যায়। কারণ সে রাশির সব ব্যাখ্যা করতে পারে। যদি নিজের মনকেও শুনতে শেখে তাহলে তার অস্থিরতা অনেকটাই শান্ত হয়ে যায়। মিথুনের দুর্বলতা অনেক সময় অতিরিক্ত চিন্তার ভেতরে লুকিয়ে থাকে। বাইরে থেকে তাকে খুব হালকা, খুব মজার, খুব বুদ্ধিমান মনে হয়। কিন্তু এই হাসিখুশির আবরণের আড়ালে তার মন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। কারণ মিথুনের মস্তিষ্ক সবসময় কাজ করতে থাকে। সে একটা জিনিস শেষ হওয়ার আগেই আরেকটা শুরু করে। একটা সম্ভাবনা ধরার আগেই আরেকটা সম্ভাবনা নিয়ে ভাবে। এই ব্যস্ততা তার শক্তি, আবার তার দুর্বলতাও। শাস্ত্র বলছে মিথুনের মানসিক গতিবেগ এমন যে সে স্থির থাকতে জানে না। স্থির না থাকতে পারার ফলে তার ভেতরে বিশ্রামও ঠিকভাবে আসে না। সে রাতে ঘুমোতে গেলেও অনেক সময় দিনের কথা, মানুষের কথা, নিজের বলা কথা সব একসঙ্গে ঘুরতে থাকে। ফলাফল হলো তার মন অনেক তথ্য ধারণ করে, কিন্তু স্বস্তি পায় না। আর যে মন স্বস্তি পায় না সে ধীরে ধীরে নিজের সিদ্ধান্তে সন্দেহ করতে শুরু করে। এই সন্দেহই মিথুনের জন্য বিপজ্জনক, কারণ একবার সে নিজের বিচার বুদ্ধিকে প্রশ্ন করতে শুরু করলে তখন ছোট বিষয়ও বড় হয়ে যায়। সম্পর্কের মধ্যে সামান্য নীরবতাকে সে দূরত্ব ভাবতে শুরু করে। কাজের জায়গায় সামান্য ভুল সে বড় বার্তা মনে করতে পারে। এমনকি নিজের একটি ভুল বাক্যও সে বারবার মনে করে। এই সবকিছু একসঙ্গে জমতে জমতে তার ভেতরে অদৃশ্য চাপ তৈরি হয়। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে এক ধরনের ক্লান্তি জমতে থাকে। এখানেই মিথুনের আসল দুর্বলতা আরো স্পষ্ট হয়। সে জানে কি বলতে হবে, কিভাবে সামলাতে হবে, কিভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে হবে। কিন্তু সে সবসময় নিজের ভেতরের ক্লান্তিটা মেনে নিতে পারে না। তাকে মনে হয় যদি সে একটু থামে তাহলে হয়তো পিছিয়ে পড়বে। তাই সে থামবে না। আর না থামার মধ্যেই তার শক্তি ও দুর্বলতা একসঙ্গে বেঁচে থাকে। আর মিথুনের জন্য শান্তি মানে অলসতা নয়, শান্তি মানে নিজের চিন্তার উপরে লাগাম দেওয়া। যখন সে বুঝতে পারে সব প্রশ্নের উত্তর একসঙ্গে খুঁজতে হয় না, তখন তার মন একটু হালকা হয়। আর সেই হালকা পানি তাকে নতুন করে শক্তি দেয়। মিথুনকে নিয়ে শাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো তার দ্বৈত স্বভাব সবসময় দুর্বলতা হয়ে আসে না, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেটাই সংকট তৈরি করে। মিথুনের ভেতরে যেন দুটি কণ্ঠস্বর কথা বলে। একটি কণ্ঠস্বর বলে এগিয়ে যাও, আরেকটি বলে একটু থামো।
একটি চায় নতুন অভিজ্ঞতা, আরেকটি চায় নিরাপদ পথ। এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিত্বের নয়, এ এক গভীর মানসিক টানাপোড়েন। তাই মিথুন আরেক সময় অন্যদের কাছে অনিশ্চিত মনে হয়, অথচ সে আসলে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। এই লড়াইয়ের সবচেয়ে কঠিন দিক হলো মিথুন নিজেই অনেক সময় বুঝতে পারে না কোন কণ্ঠস্বর তার নিজের আর কোনটি কেবল ক্ষণিকের উত্তেজনা। ফলে সে সিদ্ধান্ত নিয়ে আবার বদলায়, প্রতিশ্রুতি দেয়, আবার ভাঙে। কখনো কাছে আসে, আবার হঠাৎ দূরে সরে যায়। এই ওঠানামা তাকে অস্থির রাখে আর কাছের মানুষদেরও ক্লান্ত করে। শাস্ত্রের ভাষায় এটা এমন এক অবস্থা যেখানে বুদ্ধি অনেক কিন্তু ভেতরের কেন্দ্র কমজোর। আর কেন্দ্র দুর্বল হলে চারপাশের সব শক্তি ছড়িয়ে পড়ে। তবে এখানেই মিথুনের দোষ শেষ নয়, বরং তার শিক্ষা শুরু। কারণ এই রাশি যদি নিজের ভেতরের দ্বৈততাকে চিনে ফেলে তাহলে সে অসাধারণ পর্যবেক্ষক হয়ে উঠতে পারে। সে তখন অন্যের মন পড়তে পারে, পরিস্থিতি বুঝতে পারে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। কিন্তু নিজের উপর থেকে বিশ্বাস হারালে এই গুণগুলো ছায়ায় ঢেকে যায়। তখন মিথুন নিজের বুদ্ধিকেই ব্যবহার করে নিজেকে জটিল করে তোলে। এই কারণেই মিথুনের আসল দুর্বলতা কেবল অস্থিরতা নয়, আত্মপরিচয়ের টলমলে অবস্থা। সে কারোর মতো হতে চায় না, আবার নিজেকে পুরোপুরি ধরতেও পারে না। এই জায়গাটাই তাকে ভেতরে থেকে নাড়িয়ে দেয়। শাস্ত্র বলে, যে রাশি নিজের ভেতরের দ্বিধাকে চিনে ফেলে সেই আসল পরিণতির দিকে হাঁটতে শুরু করে। মিথুনের জন্য সেটাই সবচেয়ে বড় মোড়। এখন প্রশ্ন আসে, মিথুনের এই দুর্বলতার সমাধান কোথায়? শাস্ত্র সোজা উত্তর দেয় না, কিন্তু ইশারা দেয়। মিথুনকে বদলাতে হয় না, তাকে শিখতে হয় ছড়িয়ে পড়া শক্তিকে এক জায়গায় আনতে। তার জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ, নিয়ম আর সত্যের সঙ্গে সৎ থাকা। কারণ মিথুন যতই বুদ্ধিমান হোক, নিজের ভেতরের গোলমাল যদি সামলাতে না পারে, তাহলে সেই বুদ্ধি তাকে শান্তি দেয় না, বরং আরো প্রশ্নের জন্ম দেয়। শাস্ত্রের দৃষ্টিতে মিথুনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো কথা বলার আগে মনকে শোনানো। সে যেহেতু ভাবতে ভালোবাসে, তাই ভাবনাকে শৃঙ্খলায় আনা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কাজ শেষ করে আর একটা যাওয়া, একটা সম্পর্ককে সময় দেওয়া, একটা সিদ্ধান্তে কিছুটা স্থির থাকা, এই ছোট্ট জিনিসগুলোই তার ভেতরে শক্তি বাড়ায়। কারণ স্থিরতা মিথুনের স্বাভাবিক গুণ নয়, কিন্তু অর্জিত গুণ হতে পারে। আর অর্জিত গুণই অনেক সময় ভাগ্য বদলে দেয়। ভালো দিক হলো মিথুন ভাঙে ঠিকই, কিন্তু ভেঙে যাওয়ার মধ্যে নতুন ভাষা খুঁজে পায়। সে নিজের ভুল বুঝতে পারে, আবার শুরু করতে পারে। এই নতুন করে শুরু করার ক্ষমতাই তার আশীর্বাদ। কিন্তু সেই শুরু যদি ছড়িয়ে থাকে তাহলে লাভ নেই। তাকে এক জায়গায় দাঁড়াতে হবে, তবেই সে বুঝবে তার আসল দুর্বলতা কোন মানুষ বা কোন ঘটনা নয়, বরং নিজের অস্থিরতার সঙ্গে অসম্পূর্ণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব যখন মিথুন শেখে তখন তার জীবন বদলায়। আর কেবল কথা বলা মানুষ থাকে না, হয়ে ওঠে বোঝার মানুষ। আর বোঝার মানুষ একদিন নিজের ভেতরের শান্তিটাও খুঁজে নেয়। মিথুনের গল্পে তাই দুর্বলতা গল্প নয়, সচেতনতার গল্প। শাস্ত্রও শেষ পর্যন্ত সেটাই বলে, যে নিজেকে চিনে ফেলে সে নিজের দুর্বলতাকে এই শক্তিতে বদলে দিতে পারে। মিথুনের ভেতরের অস্থিরতা বুঝতে পারলে তার শক্তিটাও বোঝা দরকার, এবং বোঝা যায়। আজকের আলোচনা কেমন লাগলো তা মন্তব্য লিখে জানান, আর পাশে থাকুন, কারণ পরের গল্পেও এমনই একটি রাশির ভেতরের লুকানো সত্য ধীরে ধীরে খুলে যাবে। সত্যটা সবসময় বাহিরে নয়, অনেক সময় আমাদের ভেতরের নীরব জায়গাতে সবচেয়ে স্পষ্টভাবে অপেক্ষা করে।